শিক্ষার্থীরা আজকে ফিনান্স ও ব্যাংকিং পড়াবো। ফিনান্স ও ব্যাংকিংয়ের দ্বিতীয় অধ্যায় নাও। প্রথম অধ্যায়ে আমরা অর্থায়ন কি, অর্থায়নের প্রকারভেদ, অর্থায়নের ক্রমোন্নয়নের ধারা এইসব পড়েছি। প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে অর্থের প্রয়োজন। এই অর্থ উৎস কোথায়, কী কী উৎস থেকে নেওয়া যায়, কোত্থেকে আসে, এটা জানার জন্য উৎস জানা খুবই জরুরি। তাই আজকে আমরা পড়ব অর্থায়নের উৎস। এই অধ্যায় থেকে আমরা শিখব অর্থায়নের উৎস চিহ্নিতকরণ, অর্থায়নের উৎসের শ্রেণীবিভাগ ও বিশ্লেষণ, বিভিন্ন মেয়াদী অর্থায়নের সুবিধা অসুবিধার তুলনামূলক আলোচনা, আর স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস চিহ্নিতকরণ। এইগুলি ব্যবসা অর্থায়ন বলতে ব্যবসা করার জন্য যে তহবিলের প্রয়োজন হয় তা সরবরাহ করাকে বোঝায়। বিভিন্ন প্রকার তহবিল উৎসের ধারণার মধ্যে দেখো, জনাব রহমান একটি দর্জির দোকানের মালিক। ব্যবসা শুরুতেই তিনি কিছু মেশিন ক্রয় করেন। ব্যবসায়ী সাধারণত তার নিজস্ব সঞ্চয় হতে মেশিন ক্রয় সংক্রান্ত স্থায়ী বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করেন, কেননা এই অর্থ তিনি যে কোনো মেয়াদে ব্যবহার করতে পারেন। কিন্তু তিনি যদি হিসাব করে দেখেন নিজস্ব সঞ্চয় মেশিন ক্রয়ের জন্য যথেষ্ট নয়, তবে তিনি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক যেমন জনতা, রূপালী অথবা অন্যান্য ঋণ প্রদানকারী আর্থিক সংস্থা হতে নির্দিষ্ট সুদের হারে ঋণ গ্রহণের মাধ্যমে তহবিল সংগ্রহ করেন। এই ধরনের ঋণ তিনি সাধারণত একটি নির্দিষ্ট মেয়াদের জন্য গ্রহণ করে থাকেন। ব্যবসায়ীর স্থাবর সম্পত্তি যেমন বিল্ডিং, ফ্যাক্টরি, অস্থাবর সম্পত্তি যেমন কাঁচামাল, বিক্রয়যোগ্য মালামাল ইত্যাদির বিপরীতে ব্যাংক ও অপ্রাতিষ্ঠানিক থেকে বন্ধকি ঋণ গ্রহণ করেও তহবিল সংগ্রহ করা যায়। এছাড়া রহমান সাহেব ব্যবসায় যে মুনাফা অর্জন করেন তা কারবার থেকে উত্তোলন না করে কারবারে বিনিয়োগ করে অর্থায়নের প্রয়োজন মেটাতে পারেন। ব্যবসা চলাকালীন অবস্থাতেও যদি রহমান সাহেব দৈনন্দিন খরচ যেমন মেশিন মেরামত, বাড়ি ভাড়া প্রদান, কর্মচারীদের বেতন প্রদান, বিদ্যুৎ বিল প্রদান ইত্যাদি নির্বাহের জন্য অর্থঘাটতির মুখোমুখি হন, তবে তার সংস্থানের জন্য তিনি ভবিষ্যৎ বিক্রয়ের বিপরীতে অগ্রিম গ্রহণ করতে পারেন। এইভাবে ব্যবসার গঠন, প্রকৃতি, উদ্দেশ্যের ভিন্নতার কারণে নানা রকম উৎস হতে প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করে থাকে। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে তহবিলের দুটি ভিন্ন উৎস থাকে, একটি মালিকপক্ষ, অন্যটি ঋণদাতা। মালিকপক্ষের প্রদত্ত তহবিলকে অভ্যন্তরীণ এবং ঋণদাতা প্রদত্ত তহবিলকে বহিস্থ তহবিল উৎস বলা হয়। বই থেকে অর্থায়ন উৎসের শ্রেণীবিভাগের ছকটি দেখো। এটাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ তহবিল আর একটা বহিস্থ তহবিল। অভ্যন্তরীণ তহবিলে দেখো আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস আর একটা মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎসে দেখো কি কি আছে, ওখানে মালিকের মূলধন আর একটা শেয়ার। মালিকের মূলধনটা কীভাবে আসলো? ভিন্ন ধরনের কারবারি সংগঠনের অভ্যন্তরীণ তহবিলের প্রকৃতিও ভিন্ন হয়। আমরা জানি সংগঠনের ভিত্তিতে কারবার এক মালিকানা, অংশীদার বা যৌথ মূলধন প্রতিষ্ঠান হতে পারে। এক মালিকানা কারবারে এই তহবিলের উৎস মালিকের নিজস্ব অর্থ থেকে বা পরিমাপযোগ্য যে কোনো উৎপাদনের উপকরণ হতে পারে। আবার অংশীদারি কারবারও দেখো, অংশীদারবৃন্দ যে তহবিল কারবারে বিনিয়োগ করে তা স্বীয় মূলধন হিসেবে বিবেচিত হয়। পক্ষান্তরী প্রতিষ্ঠানটি যদি যৌথ মূলধনী কারবার হয়, সেক্ষেত্রে শেয়ার বিক্রির মাধ্যমে যে তহবিল সংগৃহীত হয় সেটি কারবারের অভ্যন্তরীণ তহবিল হিসেবে বিবেচিত হয়। অভ্যন্তরীণ তহবিলের মালিকানা ভিত্তিকের পর এবার আসি মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। প্রথমে দেখো অবণ্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল। অবণ্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল হচ্ছে যে নিট মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বণ্টন না করে কারবারে বিনিয়োগ করা হয় তা অবণ্টিত মুনাফা। ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ করার জন্য এই অবণ্টিত মুনাফা একটি তহবিলে আলাদা করে রাখলে তাকে বলা হয় সঞ্চিত তহবিল। আবার
ভবিষ্যতের কোনো আর্থিক বিপর্যয় মোকাবেলার জন্য এই সঞ্চিত তহবিল সৃষ্টি করা হবে। এরপর আসছে, বোঝা গেছে অবন্টিত মুনাফা সঞ্চিত তহবিল কি, কোথা থেকে রাখা হয়, কাকে বলে, এসব। এবার আসি লভ্যাংশ সমতাকরণ তহবিল। লভ্যাংশ সমতাকরণ তহবিল হলো কোম্পানির শেয়ার হোল্ডাররা কোম্পানি থেকে সাধারণত নিয়মিতভাবে লভ্যাংশ পেয়ে থাকে। এই লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির সুনাম জড়িত, কিন্তু এ অবস্থা ব্যবসার সুনামকে ক্ষুণ্ণ করতে পারে বলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান যে বছর মুনাফা বেশি হয় সে বছরের নিট মুনাফার একটাংশ লভ্যাংশ সমতাকরণ তহবিলে সরিয়ে রাখে, যা পরবর্তীতে যখন মুনাফা অপ্রতুল হয় তখন ব্যবহার করা হয়। এতে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট হারে প্রতি বছর নিয়মিতভাবে লভ্যাংশ প্রদান করতে পারে। লক্ষ্য করো, এগুলো একটু গুরুত্বপূর্ণ বিষয়। লভ্যাংশ সমতাকরণ তহবিল বলতে কি বুঝে? কোম্পানি শেয়ার হোল্ডাররা কোম্পানি থেকে সাধারণত নিয়মিতভাবে লভ্যাংশ পেয়ে থাকে। এই লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির সুনাম জড়িত। কোনো বছর মুনাফার পরিমাণ কম হলে সে বছর লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয় না, কিন্তু এই অবস্থা ব্যবসার সুনামকে ক্ষুণ্ণ করতে পারে বলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান যে বছর মুনাফা বেশি হয় সে বছর নিট মুনাফার একটা অংশ লভ্যাংশ সমতাকরণ তহবিলে সরিয়ে রাখে, যা পরবর্তীতে যখন কোনো বিপর্যয় হয় বা মুনাফা অপ্রতুল হয় তখন ব্যবহার করা হয়। এতে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট হারে প্রতি বছর নিয়মিতভাবে লভ্যাংশ প্রদান করতে পারে। এবার আসি অর্থায়ন উৎসের প্রকারভেদ বহিস্থ তহবিল। বহিস্থ তহবিলটা কি? বহিস্থ তহবিল বলতে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস, যেমন ব্যাংক থেকে ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করাকে বোঝায়। এটি তহবিল সংগ্রহের একটি জনপ্রিয় উৎস। অনেক সময় আসে এটাকে কেন জনপ্রিয় বলা হয়। ব্যাংক ঋণের কয়েকটি বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য থেকে বোঝা যায় এটা কেন জনপ্রিয়। দুটো কারণ বলি। এক, ঋণের মাধ্যমে বাহ্যিক অর্থায়ন করা হলে ঋণের সুদ মোট লাভ থেকে প্রদান করার পর যে লাভ অবশিষ্ট থাকে সেই লাভের উপর কর প্রদান করতে হয়, ফলে প্রদেয় করের পরিমাণ কম হয়। এটা একটা জনপ্রিয়তার কারণ। আরেকটা হচ্ছে ছোট প্রতিষ্ঠানগুলোর পক্ষে অভ্যন্তরীণ অর্থসংস্থান অনেক সময় প্রয়োজনীয় বিনিয়োগের তুলনায় অপেক্ষাকৃত কম হয়ে যায়, ফলে বহিস্থ অর্থসংস্থানই তহবিল সংগ্রহের প্রধান উৎস হিসেবে বিবেচিত হয়। এটা একটা কারণ বললেও কমপক্ষে আমাদের দুটো কারণ দেখাতে হবে। এবার আসি প্রকারভেদে। বহিস্থ তহবিল প্রকারভেদগুলো দেখো, একটা স্বল্পমেয়াদী, এগুলো মেয়াদের ভিত্তিতে, আর একটা মধ্যমেয়াদী, আর একটা দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী বলতে কি বুঝি? প্রথমত স্বল্পমেয়াদী উৎস হচ্ছে অর্থসংস্থানের খরচ তুলনামূলকভাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই হতে পারে। যেমন বাণিজ্যিক ব্যাংক হতে গৃহীত ঋণের জন্য স্বল্পমেয়াদে তুলনামূলকভাবে সুদের হার বেশি প্রদান করতে হয়। আবার বিভিন্ন ঋণমুক্ত উৎস যেমন বাকিতে পণ্য ক্রয়, বকেয়া মজুরির মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বল্প সময়ের জন্য অর্থের সংস্থান করতে পারে, যার কোনো মূলধনী খরচ নেই। আর এটাকে স্বল্পমেয়াদী বলে কেন? স্বল্পমেয়াদ বলতে আমরা কত সময় ধরবো সেটা লক্ষ্য করো। স্বল্পমেয়াদ বলতে 1 বছরের কম সময়কে বোঝানো হয়। স্বল্পমেয়াদী বহিস্থ তহবিলের স্বল্পমেয়াদী অর্থায়ন উৎস হচ্ছে 1 বছর, 0 থেকে 1 বছর সময়ের মধ্যে। এবার স্বল্পমেয়াদী অর্থায়নের কিছু প্রাতিষ্ঠানিক উৎস দেখো। একটা হচ্ছে প্রথমে প্রাপ্য বিল বাট্টাকরণ। প্রাপ্য বিল বাট্টাকরণ কি জিনিসটা? পণ্য যখন বাকিতে ক্রয় করা হয় তখন ক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রেতাকে একটি দলিলের মাধ্যমে এই মর্মে অঙ্গীকার করে যে নির্দিষ্ট মেয়াদ, সাধারণত 3 মাস হয়ে থাকে, শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পণ্য ক্রয় বাবদ পরিশোধ করবে। এই দলিলকে বিনিময় বিল বলা হয়। আর বিক্রেতার কাছে এই বিলটি একটি প্রাপ্য বিল। ক্রেতার কাছে যেটা বিনিময় বিল আর বিক্রেতার কাছে এটা প্রাপ্য বিল। তারপর আছে প্রদেয় বিল। প্রদেয় বিলকে উপরের উদাহরণে যেটা বললাম, একটা উদাহরণ দেখো।
30 তারিখের মধ্যে বিক্রেতাকে 500 টাকা পরিশোধ করতে হবে। উদাহরণটা হলো, একজন ক্রেতা জানুয়ারি মাসের 1 তারিখে 500 টাকার পণ্যদ্রব্য বাকিতে ক্রয় করে। বিক্রেতাকে বিনিময় বিল নামক দলিলে এই মর্মে অঙ্গীকার করে যে সে 30 তারিখের মধ্যে বিক্রেতাকে 500 টাকা পরিশোধে বাধ্য থাকবে। এই অবস্থায় বিক্রেতার যদি এখনই অর্থের প্রয়োজন হয়, তখন বিক্রেতা এই বিনিময় বিলটিকে মেয়াদ পূর্তির পূর্বেই যে কোনো ব্যাংকের কাছ থেকে বিক্রয় করে বিনিময় বিলের সমমূল্য হতে কিছু কম, যেমন 500 টাকার বিলে 3% বাট্টার হার অর্থাৎ 485 টাকা নগদ সংগ্রহ করতে পারে। এখানে প্রদেয় বিল হবে, ওটা ছিল প্রাপ্য বিল, আর যা ক্রেতার দৃষ্টিতে প্রদেয় বিল ও একটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। ব্যবসা প্রতিষ্ঠান যখন কাঁচামাল, উৎপাদন সামগ্রী ইত্যাদি বাকিতে ক্রয় করে, তখন সাময়িক সময়ের জন্য ব্যবসায় অর্থসংস্থান হয়। কারণ বাকিতে ক্রয়ের সুবিধা না পেলে নগদে পণ্য ক্রয় করতে অর্থের প্রয়োজন হতো, যার জন্য ব্যাংক থেকে ঋণ নিলে সুদসহ ফেরত দিতে হতো। স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস আর আছে ক্ষুদ্র ঋণ। এভাবে আমরা আসি এখন অপ্রাতিষ্ঠানিক স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসে। প্রথমে দেখো, ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, অর্থাৎ অগ্রিম টাকা নিয়েও পণ্য কিনে ব্যবসা করা যায়। মজুত মাল বন্ধকীকরণ, গ্রাম্য মহাজন, এগুলো হচ্ছে আমাদের অপ্রাতিষ্ঠানিক উৎস। এবার দেখো মধ্যমেয়াদী অর্থসংস্থান। প্রথমে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ, এগুলো তো আমরা জানি। বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান থেকেও ঋণ নেওয়া, বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান, মূলধনী বাজারের প্রতিষ্ঠান, আন্তর্জাতিক তহবিল। এই মধ্যমেয়াদী হলো কত? সময়সীমা হচ্ছে 1 থেকে 5 বছরের। 1 থেকে 5 বছরের মধ্যে পরিশোধযোগ্য ঋণগুলোকে বলা হয় মধ্যমেয়াদী অর্থসংস্থান। এর মধ্যে এইসব উৎস থেকে আমরা ঋণ নিতে পারি। আরেকটু দেখি, এবার বলি দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদীতে অনেকগুলো আছে, ঋণ, ঋণপত্র, লিজিং, এগুলো আমরা পরে বিশ্লেষণ করব। এই অধ্যায়ে আমাদের এগুলি কি কি পড়া হলো? এই অধ্যায় থেকে আমরা কি কি শিখলাম? অর্থায়নের উৎস চিহ্নিতকরণ করতে পারি, অর্থায়ন উৎসের শ্রেণীবিভাগ বিশ্লেষণ শেখা হয়ে গেছে, বিভিন্ন মেয়াদী অর্থায়নের সময়সীমা শেখা হয়ে গেছে, এবং কোন কোন উৎস থেকে অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসগুলো চিহ্নিতকরণ শিখেছি। আমাদের ক্লিয়ার হলো পাঠটা? কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাবে। এবার একটু মূল্যায়ন করি। বলতো অভ্যন্তরীণ তহবিলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? মনে আছে? 2 ভাগে। কি কি? একটা মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস, আর একটা মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। এবার স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসের সময়সীমা কত? 0 থেকে 1 বছর। তারপর জনপ্রিয় বহিস্থ তহবিলের জনপ্রিয়তা হওয়ার কারণ দুটি কি কি? মনে আছে এগুলো? জনপ্রিয়তা হওয়ার কারণ দুটি কি কি? ঋণের মাধ্যমে বাহ্যিক অর্থায়ন করা হলে ঋণের সুদ মোট লাভ থেকে প্রদান করার পর যে লাভ অবশিষ্ট থাকে সেই লাভের উপর কর প্রদান করতে হয়, ফলে প্রদেয় করের পরিমাণ কম হয়। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ছোট প্রতিষ্ঠানগুলোর পক্ষে অভ্যন্তরীণ অর্থসংস্থান অনেক সময় প্রয়োজনীয় বিনিয়োগের তুলনায় অপেক্ষাকৃত কম হয়ে যায়, ফলে বহিস্থ অর্থসংস্থানই তহবিল সংগ্রহের প্রধান উৎস হিসেবে বিবেচিত। এ দুটোই কারণ। ধন্যবাদ। এবার একটি বাড়ির কাজ লিখো। বাড়ির কাজটি লিখো। বাড়ির কাজটা হলো অর্থায়নের উৎসের শ্রেণীবিভাগের যে ছকটি আছে তা অঙ্কন করবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবে।